তাহলে আমরা রক্তের দুইটা অংশ, একটা হচ্ছে প্লাজমা, এটা নিয়ে আমরা জানলাম, আর আরেকটা অংশ হইলো তোমার এই যে রক্ত কণিকা। তাহলে আমরা রক্ত কণিকা নিয়ে এখন জানবো। রক্তকণিকা, রক্তের কত অংশ রক্তকণিকা? 45 ভাগ। হ্যাঁ, প্রায় 45 ভাগ হচ্ছে রক্তকণিকা। কয় রকমের রক্তকণিকা আছে তোমরা নিশ্চয়ই জানো? কয় রকমের রক্তকণিকা আছে? 3 রকমের। হ্যাঁ, 3 3 রকম। রকমের রক্তকণিকা আছে। তার মধ্যে একটা হচ্ছে গিয়ে, লোহিত রক্ত। হ্যাঁ, উপর থেকে দেখলে এটা কিরকম দেখা যাবে? এটা হচ্ছে তোমার লোহিত রক্তকণিকা। তুমি যদি সাইড থেকে দেখো তাহলে এরকম দেখবে, এটা মাঝখানে গর্ত আর দুই দিকে একটু চাপা, বুঝছো? মাঝখানে গর্ত, দুই দিকে চাপা, এরকম দেখা যাবে। দেখা যাবে যে মাঝখানে উপর থেকেও উপর থেকে দেখলে এরকম দেখবা, আর সাইড থেকে যদি দেখো এরকম দেখবা আর কি। উপরের দিক দিয়ে একটু গর্ত, নিচের দিকেও গর্ত। এইটাকে আমরা বলি অবতল। কাজে এটা শেপটাকে আমরা বলি উপরের দিক থেকেও একটা অবতল অংশ, নিচের দিক থেকেও একটা অবতল, মানে দ্বি অবতল। এই হলো লোহিত রক্তকণিকা। তারপরে আরো কিছু রক্তকণিকা আছে যাদের কোনো কালার নাই, এদেরকে আমরা বলি শ্বেত রক্তকণিকা। তার নিউক্লিয়াস এরকম আঁকা বাঁকা থাকে, এটা শ্বেত রক্তকণিকা। তারপর আরেক রকমের কণিকা আছে, তাদের এরকম কোনো কালার নাই, হ্যাঁ, এরকম ক্ষুদ্র অনেক, এদেরকে আমরা বলি অনুচক্রিকা। আচ্ছা, তাহলে আজকে আমরা পড়বো শুধু লোহিত রক্তকণিকা নিয়ে। আরেকটা কথা বলিনি আমরা, এই যে আমরা এখানে বললাম লোহিত রক্তকণিকা বলো, তারপরে হচ্ছে শ্বেত রক্তকণিকা বলো, অনুচক্রিকা বলো, এরা কি স্বাভাবিকভাবে তৈরি হয় কোনো কোষ থেকে? একটা কোষ বিভাজিত হয়ে যেমন আরেকটা কোষ তৈরি হয়, এমন ভাবে একটা লোহিত রক্তকণিকা বিভাজিত হয়ে কি দুইটা লোহিত রক্তকণিকা তৈরি হয়? এরকম স্বাভাবিকভাবে তৈরি হয় না স্যার, না। স্বাভাবিক না। এই জন্য আমরা তাদেরকে কণিকা বলতেছি, কিন্তু এরা কোষ। আচ্ছা, তাহলে এরা আসলে স্বাভাবিকভাবে তৈরি হয় না। এরা সবাই কোত্থেকে তৈরি হয় জানো? অস্থি মজ্জা থেকে তৈরি হয়। অস্থি মজ্জাটা কি? আমি একটা হাড়ের ছবি তোমাদের এখানে আঁকতেছি, একটা অস্থির ছবি। এইটা হইলো কি আমাদের ফিমার। হ্যাঁ, এই অস্থিটা হইলো কি তোমার ফিমার। হ্যাঁ, আচ্ছা, পায়ের একটা অস্থি। তো সেটাকে যদি তুমি যদি এভাবে কেটে ফেলো, যদি কেটে ফেলো, তাহলে তুমি পাবা কি, ধরে কাটা অংশটা এরকম দেখবা নিশ্চয়ই। তো তার মাঝখানে তুমি এরকম, মাঝখানে মাঝখানে তুমি কিছু লাল নরম পদার্থ পাবা। এটা শক্ত না, অস্থিটা শক্ত না, হাড্ডিটা? তো মাঝখানে তুমি লাল নরম বা সফট টিস্যু, নরম পদার্থ পাবা। এটাকে আমরা বলি অস্থি মজ্জা। তোমরা কখনো সেটা খেয়াল করেছো? কখনো খেয়াল করছো না? মুরগির মাংস খাওয়ার সময় একটা হাড্ডি যখন, একটা হাড্ডি যখন তুমি খাও, ভিতরে কি থাকে? লাল এক ধরনের পদার্থ থাকে না? জি স্যার, দেখছি। দেখি শক্ত না নরম? স্যার নরম। হ্যাঁ, ওইটাকে বলে অস্থি মজ্জা। তাহলে বুঝছো তো অস্থি মজ্জা কি জিনিস? আচ্ছা, অস্থি জি মজ্জা। স্যার, বুঝছি। আচ্ছা, অস্থি মজ্জা। তো সেই অস্থি মজ্জাতে অনেক কোষ থাকে। তার মধ্যে একটা কোষ একটা কোষকে কে আমরা বলি স্টেম কোষ। কোষ বা স্টেম সেল। স্টেম সেল বলার কারণ হইলো যে এই কোষগুলা এরা অনেক ভাবে বিভাজিত হয়ে অনেক রকমের কোষ, প্রায় মনে করো 200 রকমের কোষ এ রূপান্তরিত হইতে পারে। মানে যে কোনো কোষে রূপান্তর, একটা স্টেম কোষ এটা তোমার বিভাজিত হয়ে হয়ে যে কোনো কোষে রূপান্তরিত হইতে পারে। সেটা একটা লোহিত রক্তকণিকা হইতে পারে, একটা প্লাজমা কোষ হইতে পারে, একটা ম্যাক্রোফেজ হইতে পারে, অনেক রকমের কোষ হইতে পারে। তো এই ধরনের কোষকে আমরা বলি স্টেম কোষ। তো তারা বিভাজিত হয়ে 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 আরেক রকমের কোষ হয়, যেটাকে আমরা বলি ইরাইথ্রোব্লাস্ট। এই কোষের নাম হইল ইরাইথ্রোব্লাস্ট। তো ইরাইথ্রোব্লাস্ট কোষ থেকেই আসলে আমাদের এই লোহিত রক্তকণিকা তৈরি হয়, বুঝছো? আচ্ছা, তো এই যে অস্থি মজ্জা থেকে, অস্থি মজ্জার স্টেম কোষ থেকে তোমার লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা সবই তৈরি হয়। এই রক্তকণিকাগুলো তৈরি হওয়ার প্রক্রিয়াকে আমরা বলি হেমোপয়োসিস। হেমোপয়েসিস, ঠিক আছে? তাহলে আমরা একটা শব্দ পড়লাম, হেমোপয়োসিস। হেমো এটা মানে রক্ত, আর এই সিস মানে আসলে তৈরি হওয়া। তো হেমোপয়োসিস মানে রক্ত তৈরির প্রক্রিয়া, ঠিক আছে? আচ্ছা, হেমোপয়োসিস এর মাধ্যমে হয়। আচ্ছা, তাহলে আমরা জানলাম এরা সবাই কিভাবে তৈরি হয়। এখন আমরা আমাদের এই লোহিত রক্ত কণিকা নিয়ে একটু আলাদাভাবে জানার চেষ্টা করব। আচ্ছা, তাহলে আমি
ভাই বইয়ে তো হিমাটোপোয়েসিস দেওয়া। ও, এখানে হয়তো হইতে পারে আরেকটা নাম থাকতে পারে, তবে আমরা জানি আসলে হেমোপয়োসিস। বুঝছো? হইতে পারে এখানে একটা ভুল লেখছে, অথবা আমি এই নামের কথা জানি না, এটা হইতে পারে। ঠিক আছে, কারণ আমরা এটাকে হিমোপয়োসিস বলি। আচ্ছা, তাহলে আমরা জানলাম এটা। এখন আসো, আমরা এখন একটু লোহিত রক্তকণিকা নিয়ে জানবো। তো আমরা অলরেডি লোহিত রক্তকণিকা দেখতে কেমন আমরা বলে দিচ্ছি। তো এরা দেখতে কিরকম? লাল, আর এরকম তোমার মাঝখানে কিন্তু মাঝখানে একটা গর্ত, উপর দিক থেকেও নিচের দিক থেকেও। তুমি যদি সাইড থেকে একটু দেখো তাহলে এরকম দেখবা। এই যে সাইড, উপর থেকে দেখলে তো এরকম, উপর থেকে দেখলে এদিক থেকে দেখবা এই যে এখানে গর্ত। আর এখন আমরা এটা দেখতেছি সাইড থেকে। বুঝছো? সাইড থেকে দেখলে আমরা এরকম দেখবো। তো প্রত্যেকটা লোহিত রক্তকণিকা দেখতেছো তোমরা গোলাকার। হ্যাঁ, আর আমরা দেখতেছি উপরের দিক দিয়ে একটু গর্ত আছে। হ্যাঁ, আবার এই নিচের দিক দিয়ে একটু গর্ত আছে। তো এই দিক দিয়ে এই যে গর্ত থাকাটাকে আমরা বলি অবতল। তোমরা জানো অবতল লেন্সে দেখছো, এটা অবতল, এই পৃষ্ঠটা অবতল আর এই পৃষ্ঠটা হলে গিয়ে উত্তল, এরকম না? তো এদিকে গর্ত আছে, এটাকে আমরা বলি অবতল বা কনকেভ। কেভ মানে গর্ত, এই অংশটা হলো অবতল। তাহলে এদিকে একটা অবতল, এদিকেও দেখতে অবতল, এই জন্য এটাকে আমরা বলি দ্বি অবতল। তাহলে লোহিত রক্তকণিকা দেখতে কেমন? দ্বি অবতল এবং গোলাকার। আচ্ছা, এদের ভিতরে কিন্তু নিউক্লিয়াস নাই। বুঝছো? এদের ভিতরে নিউক্লিয়াস নাই, লোহিত রক্তকণিকার ভিতরে নিউক্লিয়াস নাই। আর এই লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন নামক একটা প্রোটিনও থাকে। এই হিমোগ্লোবিনের কালার হইল গিয়ে লাল, সেই জন্য লোহিত রক্তকণিকা দেখতে লাল। হিমোগ্লোবিন অনেক বেশি পরিমাণে থাকে। আর অন্যান্য কোষের মধ্যে কিন্তু হিমোগ্লোবিন থাকে না। বুঝছো? শুধুমাত্র লোহিত রক্তকণিকার ভেতরেই হিমোগ্লোবিন থাকে। আচ্ছা, এখন আমরা যদি দেখি লোহিত রক্তকণিকাটা, এটা আসলে এই ব্যাস যদি তুমি দেখো, এইভাবে তুমি যদি ব্যাস এটা দেখো, ব্যাসটা এরকম হয়, দেখা যায় যে ব্যাস হচ্ছে 7 আমরা বলি 7.8 মাইক্রোমিটার। তোমাদের বইতে 7.3 মাইক্রোমিটার। ঠিক আছে, 7.3 মাইক্রোমিটার তার ব্যাস। আর পুরুত্ব দেখো যদি তুমি, তাহলে দেখতেছি তো মাঝখানে অনেক কম পুরু, ছোট, কিন্তু সাইড দিয়ে কিন্তু অনেক বড়। তো যদি আমরা এভারেজ পুরুত্ব দেখি, মানে গড়ে, তাহলে দেখা যায় সেটা হচ্ছে 2.2 মাইক্রোমিটার। আচ্ছা, এই লোহিত রক্তকণিকাটা আমাদের সবার রক্তে সমান পরিমাণে থাকে না। যেমন ধরো ব্রুন, তো এই ব্রুন দেখে দেখা যায় যে প্রতি কিউবিক মিলিমিটারের মধ্যে 80 থেকে 90 লাখ, পার কিউবিক মিলিমিটার রক্তে 80 থেকে 90 লাখ লোহিত রক্তকণিকা থাকে। আবার শিশুদের দেহে দেখা যায় সেটা কমে যায়, 60 থেকে 90, 60 থেকে 70, 60 থেকে 70 লাখ, বা 6 থেকে 7 মিলিয়ন বলা যায়। 60 থেকে 70 লাখ পার কিউবিক মিলিমিটার রক্তের মধ্যে থাকে লোহিত রক্তকণিকা, এই পরিমাণ থাকে। আর আমাদের পূর্ণবয়স্ক পুরুষের দেহে লোহিত রক্তকণিকা একটু বেশি থাকে। ঠিক আছে, কারণ পুরুষের টেস্টোস্টেরন একটা হরমোন আছে, তো সেটা এই লোহিত রক্তকণিকা সেটার কারণে আসলে বেড়ে যায়। তো এই শিশুদের দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা আমাদের পূর্ণবয়স্ক পুরুষের মধ্যে দেখা যায় যে আমরা সেটাকে বলি তোমার 49 লাখ থেকে 55 লাখ। তোমাদের বইতে এটা লেখা আছে গড়, সেটা হলো 54 লাখ, 54 লাখ পার মিলিমিটারকে। ঠিক আছে, আবার মেয়েদের একটু কম থাকে। তো মেয়েদের আমরা বলি হচ্ছে তোমার 44 থেকে 49। তো তোমাদের এখানে বলা আছে স্ত্রী দেহে আমরা এটাই বলি 48। আচ্ছা, আমি একবার বাংলাতে একবার ইংরেজিতে লিখতেছি, 48 লাখ পার মিলিমিটারকে। এই সংখ্যাটা ইম্পর্টেন্ট, আমাদের এটা মনে রাখতে হবে যে বাচ্চাদের ভ্রূণ দেহে লোহিত রক্তকণিকা অনেক বেশি থাকে, 80 থেকে 90 লাখ পার মিলিমিটার কিউবে। আর শিশুদের দেহে 7 থেকে 70 লাখ থাকে। আর পূর্ণবয়স্ক পুরুষের দেহে 49 থেকে 55 পার মিলিমিটার কিউবে। আর পূর্ণবয়স্ক স্ত্রীর দেহে পার মিলিমিটার কিউব রক্তের মধ্যে 48 লাখ লোহিত রক্তকণিকা থাকে। এখন এই লোহিত রক্তকণিকা জানো এরা কই তৈরি হয়? বলো তো কই তৈরি হয়? সব রক্তকণিকা কই তৈরি হয়? কোত্থেকে তৈরি হয়? অস্থি মজ্জা। এখন সব সময় অস্থি মজ্জা থেকে না। যেমন ভ্রূণ, তার তো অস্থি নাই, ভ্রূণের দেখা যায় একসময় হাড্ডি তোমার তৈরি হয় নাই, তখন কোত্থেকে তৈরি হয়? দেখা যায় যে ভ্রূণ যখন কিনা
জাইগুট থেকে আস্তে 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 তোমার ভ্রূণ হইলো। তো সেই ভ্রূণের এরকম অংশ থাকে, দেখতে আসলে একটা এরকম লম্বা থাকে, এখানে তোমার একটা গর্ত থাকে এরকম, এটাকে আমরা বলি কুসুমথলি, ইয়ক স্যাক। তো দেখা যায় যে 3 মাস, যখন 3 সপ্তাহ 3 সপ্তাহ বয়স থেকেই তোমার লোহিত রক্তকণিকা তৈরি হওয়া শুরু হয়ে যায়, এবং 3 সপ্তাহ সময়ে এটা তৈরি হয় কুসুমথলিতে, আর 6 মাস পর্যন্ত এটা তৈরি হয় যকৃতের মধ্যে, আর 6 মাসের পরে সময়টা এটা তৈরি হয় অস্থিমজ্জার মধ্যে। ঠিক আছে, এখন আমরা তো অলরেডি বললাম যে লোহিত রক্তকণিকা নর্মাল ভাবে তৈরি হয় না, অস্থিমজ্জার মধ্যে এক ধরনের কোষ রয়েছে তাদেরকে আমরা বলি স্টেম কোষ, সেটার মধ্যে নিউক্লিয়াস থাকে, জানো, এটার মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিওলাস থাকে, কোনো হিমোগ্লোবিন থাকে না, কিন্তু এটা আস্তে আস্তে বিভাজিত হয়ে আকার ছোট হয়, যত বিভাজিত হয় এটা অনেক বড় থাকে, বুঝছো, পরে যত বিভাজিত হয় আকার ছোট হয়, আস্তে 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 সাইজ ছোট হয়, সাইজ ছোট হয় এরকম। হ্যাঁ, তারপরে এটা প্রথম গোল থাকে, একদম গোলক একটা বলের মতো থাকে, আর আমাদের লোহিত রক্তকণিকা বলের মতো দ্বিতীয় বোতল চেপে গেছে না দুই পাশ দিয়ে, এরকম হয়। আস্তে আস্তে তার মধ্যে হিমোগ্লোবিন তৈরি হতে থাকে, হিমোগ্লোবিন তৈরি হতে থাকে, এবং নিউক্লিয়াস তখনও থাকে। এক পর্যায়ে নিউক্লিয়াসটা একদম শেষ হয়ে যায়। তাহলে আমাদের এই পূর্ণাঙ্গ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন থাকে, নিউক্লিয়াস থাকে না। তারপর অন্যান্য যে অঙ্গাণু, যেমন ধরো গোলগি বডি, তারপরে তোমার মাইটোকন্ড্রিয়া, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কিচ্ছু থাকে না। তাহলে আমাদের বলতো, আমাদের মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস। তার তো পাওয়ার হাউস নাই, সে কোত্থেকে শক্তি পায়? একটা কোষের কাজ চালানোর জন্য শক্তির দরকার হয় না? এই লোহিত কিন্তু অনেক দিন বেঁচে থাকে, প্রায় তোমার ধরো 120 দিন বা 4 মাস, 4 মাস বেঁচে থাকে লোহিত রক্তকণিকা। তো এতদিন বেঁচে থাকার জন্য তার ভিতরে তো অনেক কাজ হয়, সেই কাজের জন্য শক্তির দরকার হয় না, সেগুলো কোত্থেকে পায়? তোমাদের কাছে প্রশ্ন রইলো, তোমরা চিন্তা করে আগামী ক্লাসে বলবা যে লোহিত রক্তকণিকার মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই, তাহলে সে কোত্থেকে এটিপি, কোত্থেকে শক্তি পায়? তো 120 দিনে বাঁচে, 4 মাস বাঁচে, এই সময়টা সে কোত্থেকে শক্তি পায়, এটা আগামী ক্লাসের মধ্যে বলবা। ঠিক আছে, এতটুকু সময় তোমাদেরকে চিন্তার জন্য দিলাম। একটা হিমোগ্লোবিনের মধ্যে 4টা সাব ইউনিট থাকে, প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে, ধরো এটা একটা সাব ইউনিট, তো এই সাব ইউনিটের মধ্যে এই যে লাল দেখতেছো, এটা হচ্ছে প্রোটিন, নাম হচ্ছে গ্লোবিন। আর এই যে সাদা আমরা দেখালাম, সাদা, এই সাদা অংশের ভিতরে দেখো আয়রন আছে, তো এইটাকে আমরা বলি হিম, এটাকে আমরা বলি হিম। ঠিক আছে, এই হিম থেকে তুমি যদি আয়রনটাকে সরাইয়া ফেলো, আয়রনকে সরাইয়া ফেলো, তাহলে এটা হয়ে গেল, এটার নাম তখন হয়ে যায় বিলি বার্ডিন, আমরা আর ক্লাসে পড়েছিলাম। আর এইটা হচ্ছে বিলি বার্ডিন, এই বিলি বার্ডিন পরবর্তীতে কি হয়? বিলি, বিলিরুবিন। হ্যাঁ, বিলি বার্ডিন পরবর্তীতে এই বিলি রুবিন হয়। আর আয়রন কি হয়? আয়রন জমা থাকে, কিংবা আবার লোহিত রক্তকণিকা তৈরির জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, তো আয়রন যে জমা থাকে এটাকে আমরা বলি ফেরিটিন পোল। ফেরিটিন পোল, পোল মানে সঞ্চয়, বুঝছো, জমা থাকা, ফেরিটিন হিসাবে জমা থাকে, এই জন্য থেকে ফেরিটিন পোল বলে। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিনের গঠনটা কেমন? তার মধ্যে 4টা সাব ইউনিট থাকে, প্রত্যেকটা সাব ইউনিটের মধ্যে গ্লোবিন নামক প্রোটিন আছে, আর হিম গ্রুপ আছে। হিম গ্রুপের মধ্যে আয়রন আছে, আয়রনকে যদি আমরা সরাই ফেলি তাহলে যেটা পাই সেটাকে বলে বিলিবার্ডিন। এই বিলিবার্ডিনটা ভেঙে, বিলিবার্ডিনটা পরিবর্তিত হয়ে তৈরি হয় বিলিরুবিন। বিলিরুবিনের কালার কেমন? হলুদ। ঠিক আছে, আচ্ছা, এই যে হিমোগ্লোবিন, এই প্রতি 100 ml ব্লাডের মধ্যে দেখা যায় তোমার 16 গ্রাম হিমোগ্লোবিন থাকে, তাহলে অনেক বেশি পরিমাণে থাকে। প্রতি 100 ml ব্লাডের মধ্যে তোমার 16 ml হিমোগ্লোবিন থাকে। এই যে এই হিমোগ্লোবিন ভাঙে কখন জানো? একটা লোহিত রক্তকণিকা কখন ভাঙে? দেখা যায় যে একটা লোহিত রক্তকণিকা কাজ করতেছে, প্রতিদিনই তোমার কিছু না কিছু লোহিত রক্তকণিকা ভাঙতেছে, প্রায় প্রতিদিন তোমার
এই 20 লাখ থেকে 1 মিলিয়ন, 20 লাখ থেকে 1 মিলিয়ন, এটা প্রতি সেকেন্ড 1 মিলিয়ন না, 20 লাখ থেকে 1 কোটি, 20 লাখ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা পার সেকেন্ডে ভাঙতেছে। প্রতি সেকেন্ডে 20 লাখ থেকে 1 কোটি লোহিত রক্তকণিকা ভাঙতেছে। আবার এই পরিমাণ লোহিত রক্তকণিকা তৈরিও হচ্ছে। ঠিক আছে, তাহলে এই লোহিত রক্তকণিকা তৈরি কেমনে হয়? এই লোহিত রক্তকণিকার কাজ কি তোমরা জানো? এই যে আমরা হিমোগ্লোবিন দেখলাম না, হিমোগ্লোবিনের মধ্যে আমরা কতগুলা সাব ইউনিট দেখলাম? হিমোগ্লোবিনের মধ্যে আমরা 4টা সাব ইউনিট দেখছি। আর এই প্রত্যেকটা সাব ইউনিটের সাথে তোমরা হিম গ্রুপ লাগানো দেখছো, হিম গ্রুপের মধ্যে আয়রন আছে দেখছো, আয়রন আছে দেখছো, ঠিক আছে, আয়রন আছে। তো এই আয়রনের সাথে অক্সিজেন যুক্ত হইতে পারে, বুঝছো, সন্নিবেশ বন্ধন দিয়ে। আয়রন তো একটা অবস্থান্তর মৌল, সন্নিবেশ বন্ধন গঠন করে অক্সিজেন যুক্ত হতে পারে। এভাবে দেখা যায় কি যে এটা হচ্ছে একটা হিমোগ্লোবিন অণু, এগুলো লাগানো থাকে। তো দেখা যায় যে তোমার একটা হিমোগ্লোবিন অণু 4 অণু অক্সিজেন বহন করতে পারে, বুঝছো। তো এদের কাজ হচ্ছে আমাদের ফুসফুসে, ফুসফুসে যে আমরা বাতাস নেই, ফুসফুস, সেখানে যে আমরা বাতাস নেই, সেই বাতাস থেকে অক্সিজেনটা অ্যালভিওলাস দিয়ে বেপিত হয়ে রক্তের মধ্যে চলে যায়, রক্ত। আর রক্তের মধ্যে আমাদের লোহিত রক্তকণিকা আছে, তার ভিতরে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের সাথে এই অক্সিজেনটা তখন যুক্ত হয়, এটাকে আমরা বলি অক্সি হিমোগ্লোবিন। এই অক্সি হিমোগ্লোবিন পরবর্তীতে রক্তের মাধ্যমে তোমার তোমার ধরো একটা কোষ, এই কোষের ভিতরে, কোষের কাছে যায়। তো এই রক্তের মাধ্যমে, রক্ত ধরে এতটুকু পর্যন্ত আসলো, তো এই ক্যাপিলারি দিয়ে বেপিত হয়ে অক্সিজেন বাইরে চলে যায়, পরে অক্সিজেন বেপিত হয়ে আস্তে আস্তে আমাদের কোষের মধ্যে চলে যায়। তো এইভাবে রক্তের মাধ্যমে এই অক্সিজেনকে পরিবহন করা হিমোগ্লোবিনের কাজ, বুঝছো। আবার এই যে কোষের মধ্যে যখন বিক্রিয়া হয়ে যাবে, শ্বসন হবে, তখন কার্বন ডাইঅক্সাইড হবে না? তো সেই কার্বন ডাইঅক্সাইড কেও তোমার আস্তে আস্তে কার্বন ডাইঅক্সাইড বেপিত হয়ে হয়ে রক্তে আসে, সেই কার্বন ডাইঅক্সাইডও পরিবহন করে হিমোগ্লোবিন নিয়ে যায় আমাদের ফুসফুসের মধ্যে, বুঝছো। তাহলে হিমোগ্লোবিনের কাজ হলো কার্বন ডাইঅক্সাইড পরিবহন করা, অক্সিজেন পরিবহন করা, এটা গুরুত্বপূর্ণ 2টা কাজ। এখন ধরো তুমি উঁচু পাহাড়ের চূড়ায় গেছো, আচ্ছা বলো তো, তুমি যদি এভারেস্টে উঠো, তোমার কি শ্বাস নিতে কষ্ট হবে? বলো তো, কষ্ট হবে? এভারেস্টের চূড়ায় যদি তুমি উঠো, আচ্ছা পানির নিচে কষ্ট হবে না? কষ্ট হবেই তো। হ্যাঁ, সেখানে তো বাতাসই নাই। এভারেস্টের চূড়ায় গেলে বায়ুর ঘনত্ব কমে যাবে, তখন আস্তে আস্তে তোমার বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে যাবে, তোমার শ্বাস নিতে কষ্ট হবে। কারণ কি, তোমার দেখা যাবে যে তখন তোমার আসলে বায়ুতে অক্সিজেনের পরিমাণ কম, আর তুমি জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছ। তো যখন আসলে অক্সিজেনের পরিমাণ কমে যায়, তখন কি করে জানো, তখন আসলে এই অল্প পরিমাণ অক্সিজেন, তো তো সেই জন্য দেখা যায় অক্সিজেন আমাদের বডিতে বেশি করে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য, সরবরাহ করার জন্য লোহিত রক্তকণিকার পরিমাণ বেড়ে যায়। যখন ধরো আমাদের এই বাতাসের মধ্যে অক্সিজেন কোনো কারণে কম, তো সেজন্য আমাদের রক্তের মধ্যে, রক্ত যে রক্তনালিকার ভিতর দিয়ে যাচ্ছে, সেখানে অক্সিজেনের পরিমাণ কম। তো সেই রক্তটা যখন আমাদের কিডনির ভিতরে ঢুকতেছে, আমাদের কিডনি, রক্ত যখন আমাদের কিডনির ভিতরে ঢুকতেছে, তখন কিডনি বুঝতেছে যে এই রক্তের মধ্যে অক্সিজেনের পরিমাণ কম। তো সে যখন বুঝে, তখন সে এখান থেকে একটা হরমোন আছে, সেটা তোমার ক্ষরণ করে। এই হরমোনের নাম হইল ইরাইথ্রোপোয়েটিন, বুঝছো, ইরাইথ্রোপোয়েটিন। তো এই হরমোনটা তখন রক্তের মাধ্যমে, রক্তের মধ্যে হরমোনও থাকে, এই রক্তের মাধ্যমে হরমোনটা কোথায় যায়? রক্তের মাধ্যমে এই হরমোনটা এই যে হাড়ের মধ্যে তোমার যে অস্থি মজ্জা আছে, এই অস্থি মজ্জার মধ্যে যায়। তো গিয়ে সেখানে লোহিত রক্তকণিকা তৈরি হওয়ার জন্য উদ্দীপনা দেয়, এবং আমাদের লোহিত রক্তকণিকা তৈরি হয়। হ্যাঁ, লোহিত রক্তকণিকা তৈরি হয়। তাহলে লোহিত রক্তকণিকা তৈরিতে কে উদ্দীপনা দিচ্ছে? ইরাইথ্রোপয়েটিন। হ্যাঁ, ইরাইথ্রোপয়েটিন, দেখো নামের সাথে মিল আছে, ইরাইথ্রো। ইরাইথ্রো মানে লাল, যেখানে পাবা সেখানেই দেখবা। লোহিত রক্তকণিকার একটা নাম তো রেড ব্লাড সেল বা রেড ব্লাড কর্পাসকল, কণা। এর আরেকটা নাম আছে, নাম হইলো তোমার ইরাইথ্রোসাইট। ইরাইথ্রোসাইট, যেখানেই তুমি ওই ইরাইথ্রো শব্দটা পাবা, মনে রাখবা সেটার মানে হইলো গিয়ে লাল, বুঝছো। এইভাবে যখন তোমার অক্সিজেন কমে গেছে তোমার রক্তের মধ্যে, হ্যাঁ, তখন এই কম অক্সিজেন যুক্ত রক্ত যখন তোমার কিডনিতে গেছে, কিডনি থেকে ইরাইথ্রোপয়েটিন তৈরি হয়েছে, সেটা আবার অস্থি মজ্জাতে গিয়ে লোহিত রক্তকণিকা তৈরি করছে বেশি বেশি। তো বেশি বেশি লোহিত রক্তকণিকা তৈরি হলে
সব লোহিত রক্তকণিকা বেশি বেশি অক্সিজেন লাং থেকে ফুসফুস থেকে বেশি বেশি অক্সিজেন শোষিত হয়ে যখন রক্তের মধ্যে যাবে বেশি বেশি অক্সিজেন নিতে পারবে এবং কোষের মধ্যে পৌঁছা দিতে পারবে। তো যখন তোমার আর কোনো রক্তের মধ্যে অক্সিজেনের ঘাটতি হবে না, তখন এই বেশি অক্সিজেন যুক্ত রক্ত কিডনিতে যখন যাবে তখন কিডনিকে বলবে স্টপ। তো কিডনি আর ইরিথ্রোপয়েটিন তৈরি করবে না। তো তখন কি হবে, ইরিথ্রোপয়েটিন কম তৈরি হলে লোহিত রক্তকণিকার পরিমাণও আরো আস্তে আস্তে আরো কম তৈরি হবে। মানে তৈরি হয়ে গেছিল বেশি মাঝখানে, মানে যখন তোমার দরকার লোহিত রক্তকণিকা বেশি তৈরি হয়, যখন দরকার ইরিথ্রোপয়েটিন তখনই তৈরি হচ্ছে এবং তখনই তোমাকে বেশি বেশি লোহিত রক্ত তোমার তৈরি হচ্ছে। আবার যখনই লোহিত রক্তকণিকা তোমার এত দরকার নাই, তুমি একদম এমন একটা পরিবেশে আসো যেখানে অনেক বেশি অক্সিজেন আছে, তখন দেখা যায় যে ইরিথ্রোপয়েটিন তৈরি হচ্ছে কম, লোহিত রক্তকণিকা তৈরি হচ্ছে কম। ঠিক আছে? এখন এই লোহিত রক্তকণিকার কিছু কাজ আছে। লোহিত রক্তকণিকার একটা অন্যতম কাজ আমরা কি পাইলাম, লোহিত রক্তকণিকার মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের কাজ কি বলো? অক্সিজেন হিমোগ্লোবিন, বহন করা। হ্যাঁ, তাহলে আমরা একটা পাইলাম যে এটা তো লোহিত রক্তকণিকার ভিতরে থাকে, তাহলে আমরা বলতেই পারি লোহিত রক্তকণিকার একটা কাজ হইলো হিমোগ্লোবিনের মাধ্যমে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড পরিবহন। আচ্ছা, আরো কিছু কাজ আছে। এই যে হিমোগ্লোবিন এটা একটা প্রোটিন, তাই না? তো একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, প্রোটিন বাফার হিসেবে কাজ করে। বাফার, এখন বাফার জিনিসটা কি? যেমন ধরো আমাদের রক্তের পিএইচ কত, 7.35 থেকে 7.45। এই পিএইচ সাধারণত চেঞ্জ হয় না। এটা যদি একটু চেঞ্জ হয়, যদি তোমার 7.8-এর উপরে চলে যায় মানুষ মারা যায়। এই থেকে কমতে কমতে যদি 6.8-এর নিচে নেমে যায় তখনও মানুষ মারা যায়। বুঝছো? মানে এই পিএইচ কমতে দেওয়া যায় না, কমেই না। তো কমে না কেন? আমাদের বডিতে আমরা কি এসিডিক কিছু খাই না? খাই তো, ক্ষারীয় অত কত কিছু খাই, তখন তো পিএইচ বাড়ার কথা। তারপর বডিতে প্রতিনিয়ত বিভিন্ন বিক্রিয়া হচ্ছে, সেখান থেকে অ্যাসিড তৈরি হচ্ছে, তাহলে পিএইচ কমার কথা। ক্ষার তৈরি হচ্ছে, পিএইচ বাড়ার কথা, কিন্তু আমাদের বডিতে বাড়ে, কমে না। কারণ আমাদের বডিতে কিছু রাসায়নিক পদার্থ আছে যারা পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করে, এদেরকে আমরা বলি বাফার। ঠিক আছে? তো যেই সকল রাসায়নিক পদার্থ, যে সকল দ্রবণ পিএইচ এর, তোমরা পড়বা চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন আছে তোমাদের কেমিস্ট্রিতে, এটাতে পড়বা। তো যে সকল রাসায়নিক পদার্থ, হ্যাঁ, এরা পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করে, ওই সকল দ্রবণ, যে সকল দ্রবণ পিএইচ এর প্রতিরোধকে, পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করে, তাদেরকে আমরা বলি বাফার। ওই যে প্রোটিন, প্রোটিন গুলাও বাফার হিসেবে কাজ করতে পারে, তারাও পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করতে পারে। তাহলে হিমোগ্লোবিন তো একটা প্রোটিন, আর হিমোগ্লোবিন অনেক গুরুত্বপূর্ণ একটা বাফার। দেখা যায় আমাদের বডিতে তোমার যত পিএইচ পরিবর্তন হয় রক্তের মধ্যে, তার প্রায় 35% প্রতিরোধ করে হচ্ছে এই হিমোগ্লোবিন। তাহলে বুঝো এটা কত গুরুত্বপূর্ণ একটা বাফার। তাহলে তার অন্যতম আরেকটা কাজ হইলো বাফার, মানে পিএইচ এর পরিবর্তনকে প্রতিরোধ করা। ঠিক আছে? আচ্ছা, আর কি কাজ? আচ্ছা, আমাদের রক্তের মধ্যে লোহিত রক্তকণিকা বেশি না? অন্যান্য কণিকার তুলনায় বেশি। এখন দেখা যায় যদি তোমার লোহিত রক্তকণিকা যদি রক্তের মধ্যে কোনো কারণে বেড়ে যায়, তখন এই রক্তটা আঠালো আঠালো হয়ে যায়, মানে রক্তের সান্দ্রতা বা ভিসকোসিটি বেড়ে যায়। তাহলে তোমার এই লোহিত রক্তকণিকা যদি কমে যায়, তাহলে রক্ত হয়তো আঠালো ভাব হবে না। তাহলে রক্তের আঠালো ভাব ও ঘনত্ব রক্ষা করা হচ্ছে লোহিত রক্তকণিকার কাজ। আঠালো ভাব ও ঘনত্ব, এটাকে আমরা ভিসকোসিটি বা সান্দ্রতা বলি, তোমরা পরে পড়বা, কিন্তু আমি সান্দ্রতা শব্দটা এখানে বললাম না কারণ তোমরা অনেকে এটা জানো না। আঠালো ভাব বা ঘনত্ব, এটা রক্ষা করা হচ্ছে আমাদের লোহিত রক্তকণিকার কাজ। আচ্ছা, তারপরে এই যে লোহিত রক্তকণিকা তোমরা দেখলা, এটার আমরা আমরা বলি না কারো রক্তের গ্রুপ এ, কারো রক্তের গ্রুপ বি, এরকম বলি না? বলি তো। হ্যাঁ, কেন বলি জানো? কারণ আমাদের লোহিত, যার রক্তের মধ্যে, ধরো আমাদের যেই ব্যক্তির রক্তের লোহিত রক্তকারী প্লাজমা মেমব্রেন বা ঝিল্লির মধ্যে এ অ্যান্টিজেন আছে, তাকে আমরা বলি তার রক্তের গ্রুপ এ। আর যারই প্লাজমার মধ্যে একটা অ্যান্টিজেন, একটা প্রোটিন, বুঝছো, যারই প্লাজমার মধ্যে একটা প্রোটিন যেটা হচ্ছে বি, বি অ্যান্টিজেন, এই প্রোটিনটা আছে, তার রক্তের গ্রুপ হলো গিয়ে বি। যার এই প্লাজমার মধ্যে এ বি কোন রকম প্রোটিন নাই, তাকে আমরা বলি
যে তার রক্তের গ্রুপ হইলো ও। তাহলে দেখো, আবার যার রক্তের মধ্যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লিতে এ বি দুই রকমের অ্যান্টিজেন প্রোটিনে আছে, তাদেরকে আমরা বলি তাদের রক্তের গ্রুপ হইলো এ বি। তাহলে আমাদের রক্তের গ্রুপ নির্ণয়ে কে হেল্প করে? লোহিত রক্তকণিকা নাকি শ্বেত রক্তকণিকা নাকি অঞ্জক্রিকা? লোহিত রক্তকণিকা। কারণ এই লোহিত রক্তকণিকার প্লাজমা মেমব্রেনে কি অ্যান্টিজেন আছে, কি প্রোটিন আছে, সেটা কি এ প্রোটিন আছে না বি অ্যান্টিজেন আছে নাকি কোনো অ্যান্টিজেন নাই, এটার ভিত্তিতে আমরা রক্তের গ্রুপ করি। তাহলে লোহিত রক্তকণিকা রক্তের গ্রুপ নির্ণয়ে সহায়তা করে। তাহলে তার একটা কাজ হইলো রক্তের গ্রুপ নির্ধারণ বা এ বি সি অ্যান্টিজেন ধারণ, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে। আচ্ছা, আবার আরো কাজ আছে, যেমন এই যে হিমোগ্লোবিন ভাঙলে কি হবে? বিলিরুবিন হবে না? বিলিরুবিন হবে। তাহলে বিলিরুবিন বিলিবার্ডিন এগুলা হবে। এই বিলিরুবিন বিলিবার্ডিন অত তৈরি এখান থেকেই হচ্ছে। তাহলে আমরা এটাও বলতে পারি যে বিলিরুবিন ও বিলিবার্ডিন তৈরি, বিলিবার্ডিন তৈরি। ঠিক আছে। তো এই হইল মোটামুটি লোহিত রক্তকণিকার কাজ। ঠিক আছে, তাহলে আমরা লোহিত রক্তকণিকা পর্যন্ত আজকে পড়লাম। সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ওইগুলা পড়ব।